ওকে, তাহলে এই সূত্রটা এখানে কি বলতেছে আসলে, মানে তুমি যদি সিস্টেমে কিছু পরিমাণে তাপ শক্তি সরবরাহ করো, তাহলে ওই ওই তাপ শক্তির কিছু অংশ ব্যয় হবে সিস্টেমের নিজের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে, এবং আর তোমার বাকি অংশ মানে তোমার খুবই ছোট একটা অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়, এবং বাকি যে ম্যাক্সিমাম যে পোর্শনটা থাকে ওইটা হচ্ছে তোমার যে কাঙ্ক্ষিত কাজটা সেইটা সম্পাদন এই যে করবে। তো এইটার হচ্ছে বিবৃতিটা হচ্ছে এইরকম, বিবৃতিটা যদি লিখে দিই। আচ্ছা দাঁড়াও, এইগুলা লিখে দিতে বেশ টাইম চলে যায়। Wait. আর এই যে কণিকের এই যে তোমার 6.3 লেকচার গুলো জমা দিছো তুমি, আমি তো ওগুলা খেয়াল করি না। হুম, এই 6.3 মানে অধিবৃত্তের। হুম। আচ্ছা ওইগুলা জমা দিও। ওকে, তো এখানে বিবৃতিটা হচ্ছে এটা যে যখন কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হয়, এর কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে এবং বাকি অংশ কাজ সম্পাদন করে। সো এইটাকে আমাদের বইতে যেভাবে লেখা হয়েছে, এটা হচ্ছে ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ডাব্লিউ, সরি ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এইখানে তুমি তো হচ্ছে যে কিউ এবং ডাব্লিউ এর মানটা বের করতে পারবা, তবে এইখানে তোমার ইউ কে অর্থাৎ এইখানে যে এটা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল্টা ইউ বা ডি ইউ দ্বারা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বোঝানো হয়। তো অভ্যন্তরীণ শক্তির তুমি কখনো এক্সাক্ট ভ্যালুটা মাপা যায় না, সবসময় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা মাপা যায়। মানে তোমার ইনিশিয়াল স্টেজে তোমার এই তোমার কি পরিমাণ আছে এবং ফাইনাল স্টেজে গিয়ে তোমার কি পরিমাণ আছে, এটার মধ্যে জাস্ট ডিফারেন্সটা, মানে তুমি এটা ডিফারেন্সটা শুধুমাত্র মেজার করতে পারবা যে তুমি কি পরিমাণে শক্তি তুমি অ্যাপ্লাই করছো, তুমি এটা তো জানবা, এবং তুমি ফাইনালি কি পরিমাণে কাজ পাইতেছো তুমি এইটা জানবা। তাহলে তুমি যে পরিমাণ শক্তি প্রয়োগ করবা এবং যে পরিমাণে কাজ পাবা, ওই দুইটার মধ্যে যে ডিফারেন্স হবে, তাহলে বাকি অংশটা এই যে তোমার যে মানে তোমার পার্থক্যের যে অংশটা ওইটা ব্যয় হবে অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধিতে। এবং এমনিতে অভ্যন্তরীণ শক্তি এই কখনো পরিমাপ করা যায় না, শুধুমাত্র পরিবর্তনটা পরিমাপ করা যায়। এটা একটু এই জেনে রাখো, এটা হচ্ছে। ওকে, এই সূত্রটা আশা করি এই যে বুঝছো এটা। এখন এইখানে কিছু জিনিস জানতে হবে। ওই আচ্ছা, তো এখানে সূত্রটা ছিল এরকম যে ডি কিউ ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। আচ্ছা,
এটা হচ্ছে তোমার সিস্টেম। সিস্টেমে ডি কিউ পরিমাণে তাপ সরবরাহ করলে সিস্টেম যদি তোমাকে ডি ডাব্লিউ পরিমাণে কাজ দেয়, তাহলে ডি ইউ এটা কি হবে? ডি কিউ থেকে ডি ডাব্লিউ বাদ দিলে যেটা থাকবে ওইটা হচ্ছে তোমার সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি। তো আচ্ছা, তো এখানে ছক আছে, আমি আগে ছকটা নিয়ে আসি। এইগুলো লিখে দিতে গেলে অনেক টাইম লাগবে। এমনিতে নর্মাল টাইম হলে আমি নিজেই লিখে দিতাম। যেহেতু তোমার সামনে এক্সাম, তো যত কম টাইমে একটা জিনিস হচ্ছে পড়ানো যায় অত বেটার। আচ্ছা, এখন এইখানে এই ছকটাতে খেয়াল করো, তোমার ডি কিউ এগুলো কিন্তু এক্সামের জন্য বা মানে এইগুলো বিশেষ করে এমসিকিউ তে খুবই ইম্পর্টেন্ট। এটা যদি তোমার সিস্টেম হয়, তুমি যখন সিস্টেমকে বাইরে থেকে তাপ প্রয়োগ যে করবা বা বাইরে থেকে শক্তি প্রয়োগ করবা, তখন সিস্টেম তাপ গ্রহণ করবে না। তখন হবে ডেল্টা কিউ এর মান হবে তোমার পজিটিভ। মানে যখন সিস্টেমকে বাইরে থেকে তাপ প্রয়োগ করে কাজ করানো হবে, তখন সিস্টেম এর জন্য ডেল্টা কিউ হবে পজিটিভ। আর সিস্টেম যদি নিজে থেকে যদি কাজ করে, সিস্টেমের নিজে থেকে কাজ করা মানে কি? মানে এই তোমার কাজ করলে তো শক্তি বা তাপ ব্যয় করতে হবে তো, না? আমরা তো এটা একটু আগে তো বুঝলাম যে তোমার কাজ করতে হলে অবশ্যই তোমার কিছু পরিমাণে তাপ ব্যয় করতে হবে বা তাপ বর্জন করতে হবে। সো এইটা কখন হয়, কখন সে তাপ এই বর্জন করবে বলো তো? যখন নিজে থেকে কাজ করবে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তখন কিন্তু সে তাপ হারাবে। তাহলে তখন কিউ এর মান কি হবে? কিউ এর মান হবে নেগেটিভ। ওকে, এখন তোমার ডি ইউ এর মান পজিটিভ মানে কি? ডি ইউ মানে কি? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এখন পরিবর্তন যদি পজিটিভ হয়, এর মানে কি? মানে হচ্ছে তোমার ইউ ফাইনাল ইজ গ্রেটার দেন ইউ ইনিশিয়াল, না? মানে তোমার এই যে তোমার শেষের ইউ কি হবে? মানে তোমার পরবর্তী অভ্যন্তরীণ শক্তি পূর্বের থেকে বড়। এটা তো এই যে- তোমার বুঝছো অন্তত? মানে ডি ইউ হুম। যখন পজিটিভ, এইটা মানে কি? এটা মানে হচ্ছে তোমার শক্তি বৃদ্ধি পাবে। আর ডিইউ যদি নেগেটিভ হয়, ডিইউ নেগেটিভ মানে কি? ডিইউ নেগেটিভ মানে হচ্ছে ফাইনালটা হচ্ছে তোমার শেষেরটা থেকে ছোট। এর মানে কি? এর মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে, না? হুম। ওকে, এবং ডেল্টা ডাব্লু সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হলে ডেল্টা ডাব্লু পজিটিভ, সিস্টেমের উপর কাজ সম্পাদিত হলে ডেল্টা ডাব্লু নেগেটিভ। এইটা একটু এই এই জেনে রাখবা। এই এই ছকটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এখন এইখানে খেয়াল করো, একটা ম্যাথ আছে। এখানে বলছে একটি সিলিন্ডারের মধ্যে রাখা কিছু পরিমাণ গ্যাসের উপর 200 জুল কাজ সম্পাদনের সময় পরিবেশ থেকে 500 জুল তাপশক্তি শোষণ করে। গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত হবে? সিস্টেমের অন্তঃস্থ শক্তি হ্রাস পাবে নাকি বৃদ্ধি এই পাবে? আচ্ছা, এখন এইখানে এই এই খেয়াল করো, আমরা যে ছকটা যে এই এই পড়লাম, এইখানে তোমার ডি ডাব্লিউ কখন পজিটিভ? যখন সিস্টেম বাইরের পরিবেশের উপর কাজ সম্পাদন এই যে করবে। আচ্ছা, আমি এটা আজ লিখে দেই। এটা হচ্ছে ডি ডাব্লিউ পজিটিভ যখন হচ্ছে যে সিস্টেম বাইরের পরিবেশের উপরে কাজ করে।
আর ডিডাব্লিউ নেগেটিভ হচ্ছে যখন বাহ্যিক পরিবেশ সিস্টেমের উপর কাজ করে, পরিবেশ সিস্টেমের উপর কাজ করলে। ওকে, তাহলে এই যে ম্যাটটাতে যে বলছে যে সিলিন্ডারের মধ্যে রাখা কিছু পরিমাণ গ্যাস, এখন দেখো সিলিন্ডারের মধ্যে রাখা এই কিছু পরিমাণ গ্যাস, এটা হচ্ছে তোমার সিস্টেম। এই সিস্টেমটা পরিবেশের উপরে 200 জুল কাজ সম্পাদনের সময়, তাহলে এখানে ডিডব্লিউ প্লাস হবে না মাইনাস হবে? বলো। মাইনাস। মাইনাস হবে? হ্যাঁ। কেন এইখানে? আমি তো বললাম যে তোমার সিস্টেম হচ্ছে সিলিন্ডারটা, সিলিন্ডারটা পরিবেশের হুম। উপরে কাজ সম্পাদন এই যে যে করতেছে, তো আমি তো একটু আগে তোমার কি লিখে দিলাম, সিস্টেম পরিবেশের উপরে কাজ করলে ডিডব্লিউ প্লাস, আর পরিবেশ সিস্টেমের উপর কাজ করলে ডিডব্লিউ মাইনাস। তাহলে এখানে তো সিস্টেম পরিবেশের উপরে কাজ করতেছে, তাহলে কি হবে, ডিডব্লিউ হবে প্লাস, ও, তাহলে এটা হবে প্লাস 200 জুল। এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, এখন দেখো, এখন এই যে সিস্টেম পরিবেশ থেকে 500 জুল তাপ শক্তি শোষণ করে মানে গ্রহণ করে, এখন তাপ শক্তি যদি গ্রহণ করে তাহলে ডি কিউ কি হবে, প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে। হ্যাঁ, এটা হবে প্লাস, তাহলে এটা হচ্ছে প্লাস 500 জুল। আর অন্তঃস্থ শক্তির পরিবর্তন অর্থাৎ ডি ইউ বের করতে বলছে, তাহলে সূত্রটা হচ্ছে ডি কিউ ইজ ইকুয়াল টু, টাচ রেসপন্স যেহেতু বাজে হয়ে গেছে। ওকে, তাহলে এটা কি হবে, ডি কিউ এর মান হচ্ছে 500, ডিডব্লিউ এর মান হচ্ছে 200, ডি ইউ, তাহলে ডিইউ এর মান হচ্ছে প্লাস 300 জুল। ওকে, ডিইউ এর মান প্লাস, এখন যে জিজ্ঞেস করছে অন্তঃস্থ শক্তি হ্রাস পাবে না বৃদ্ধি পাবে, এটা কি হবে? যে বৃদ্ধি পাবে। অন্তঃস্থ শক্তি, এটা তো হচ্ছে বৃদ্ধি পাবে। ওকে, আচ্ছা, এখন এইখানে কিছু থিওরি আছে। ওকে, এখন হচ্ছে আমাদের তাপগতীয় প্রক্রিয়াগুলো সম্পর্কে জানতে হবে। তাপগতীয় প্রক্রিয়া 4 ধরনের হয়, এগুলো আস্তে আস্তে শিখবে, এবং এইগুলাই এই চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট, তাপগতীয় প্রক্রিয়া, এবং এই টপিকটা থেকেই সবচেয়ে বেশি সৃজনশীল আসবে। ওকে, তাপগতীয় প্রক্রিয়াগুলো হচ্ছে যে তোমার এখানে 4 ধরনের। তোমরা একটা একটা করে এই শুরু করি। ফার্স্টটা হচ্ছে সম চাপ প্রক্রিয়া, এটা হচ্ছে আইসোবেরিক। আইসো শব্দটার এর সাথে তো পরিচিত অবশ্যই, কারণ আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এগুলো তো পড়ছো অবশ্যই। তো আইসোবেরিক প্রসেস মানে হচ্ছে যে প্রসেসে চাপ সবসময় কনস্ট্যান্ট থাকে। এখন এইখানে তোমার যদি আইসোবেরিক এই যে প্রসেসে বা সমচাপ প্রক্রিয়ায়, এখানে এটা তো নাম দেখেই বোঝা
যাইতেছে যে এখানে চাপ সবসময় স্থির থাকবে না। এটা তো নাম দেখি বোঝা যাচ্ছে। হ্যাঁ, যে তাপগতীয় প্রক্রিয়ায়, এই এই জিনিসটা অবশ্যই লিখতে হবে, যে তাপগতীয় প্রক্রিয়া, কারণ এটা একটা তাপগতীয় প্রক্রিয়ার একটা পার্ট। যে তাপগতীয় প্রক্রিয়ায় কোনো সিস্টেমের তাপমাত্রার সাথে আয়তনের পরিবর্তন হয়, তাপমাত্রার সাথে আয়তনের পরিবর্তন হয়, কিন্তু চাপ স্থির থাকে, তাকে সমচাপ প্রক্রিয়া বলে। এই যে বাকিটা এখানে লিখে নিও। ওকে। তো এখন সমচাপ প্রক্রিয়া গ্রাফ এগুলা আমরা অলরেডি শিখছি পরিবেশ রসায়নে। এখন আমি যদি অক্ষ বরাবর পি দেই, এখানে যদি ভি দেই সরল, এখানে এই যে গ্রাফটা কি হবে, এই যে কিরকম হবে বলো? বলো। এখানে তো চাপ স্থির থাকবে। হ্যাঁ, তো এখানে গ্রাফটা কিরকম হবে? এটা হবে এক্স অক্ষের সমান্তরাল। হ্যাঁ, এটা হবে এক্স অক্ষের সমান্তরাল। এখন যদি তোমার যদি চাপ যদি এই যে এক্স অক্ষ বরাবর দেওয়া থাকে, তখন গ্রাফ হবে ওয়াই অক্ষের সমান্তরাল। সো এখানে এই, এটা প্রশ্নে যেভাবে বলবে ওই হিসাবে একটু লিখে দিবা। ওকে। তো এখন এর কিছু বৈশিষ্ট্য আছে। আচ্ছা দাঁড়াও, আমি এগুলার একবারে এটা এই বইয়ের ছবি সহ দিয়ে দিই, তাহলে তোমার নোট করতেও সুবিধা হবে, টাইমও কম লাগবে। এবং এইগুলা আমি বারবার বলতেছি, এইগুলা খালি ক্লাসের স্লাইড পড়ে গেলে কিন্তু হবে না, তোমার কাছে যে বই আছে ওই বই, এটা ফলো করবা মাস্ট। ওকে। এখন এইখানে দেখো সমচাপ প্রক্রিয়ার যে বৈশিষ্ট্য, আমরা তো প্রথম এই বৈশিষ্ট্যটা তো সংজ্ঞাতেই তো লিখলাম যে তোমার তাপমাত্রার সাথে আয়তন পরিবর্তন হয়, চাপ স্থির থাকে। এই প্রক্রিয়ায় তাপের গ্রহণ বা বর্জন এই যে ঘটে। এখন এটা একটু মাথায় রাখো, আমরা যখন সামনে আরেকটা আমরা প্রসেস পড়বো, রুদ্রতাপীয় প্রক্রিয়া। রুদ্রতাপীয় প্রক্রিয়া গিয়ে দেখবো যে ওইখানে কোনো ধরনের তাপের গ্রহণ বা বর্জন ঘটে না। রুদ্রতাপীয় প্রক্রিয়া বাদে আরো তিনটা প্রসেস আমরা পড়বো সমচাপ, একটা হচ্ছে সমষ্ণ। সমষ্ণ মানে কি? সমষ্ণ মানে সমান উষ্ণতা বা সম তাপমাত্রা। এরপরে একটা আছে সম আয়তন, আর একটা হচ্ছে রুদ্রতাপীয়। রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কোনো ধরনের তাপের বর্জন বা গ্রহণ ঘটে না। আর বাকি এই যে তিনটাতেই তাপের গ্রহণ বা বর্জন এই যে ঘটে। এখন একটা জিনিস এখানে খেয়াল করো, সংজ্ঞাতেই আছে যে তাপমাত্রার পরিবর্তনের সাথে আয়তন পরিবর্তন হয়। যেহেতু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, আমি তো একটু আগেই যখন অভ্যন্তরীণ শক্তি যখন লিখে দিছিলাম, তখন কি লিখে দিছিলাম? তোমার যে অভ্যন্তরীণ শক্তি, এটা কার উপরে নির্ভরশীল? হুম, তো মনে নাই? এগুলা এই কিছু কিছু কি পয়েন্ট এগুলা লিখে নিবা সাথে সাথে। এই যে দেখো, এইখানে লিখে দিছিলাম যে কোন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল, এটা চাপ বা আয়তনের উপরে নির্ভর করে না। তো যদি তোমার অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার উপর নির্ভরশীল হয়,
তা এবং এই প্রক্রিয়ায় যেহেতু তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, তাহলে অবশ্যই অভ্যন্তরীণ শক্তিরও পরিবর্তন যে ঘটবে। বুঝছো এটা? বুঝছি। ওকে। যেহেতু তাপমাত্রা পরিবর্তনশীল, এই প্রক্রিয়ায় কাজ সম্পাদিত হয়। এখন কাজ তো সম্পাদিত তো হবেই। তোমার এই যেহেতু এইখানে তাপের গ্রহণ বা বর্জন আছে, মানে ডিকিউ এর মান আছে, এবং যেহেতু অভ্যন্তরীণ শক্তিরও তোমার পরিবর্তন এই যে ঘটতেছে, মানে ডিডাব্লিউ এরও মান আছে, তাহলে সরি ডি ইউ এর মান আছে, তাহলে অবশ্যই ডি ডাব্লিউ এইখানে থাকবে না। কারণ এখানে ডি কিউ ডি ইউ দুইটাই আছে, তাহলে ডি ডাব্লিউ অর্থাৎ এইখানে কাজ সম্পাদিত হবে। এখন এই যে এই পয়েন্টটা খেয়াল করো, 5 নম্বরটা। এইখানে বলছে সূচক চিত্র আয়তন অক্ষের সমান্তরাল। আয়তন অক্ষের সমান্তরাল এই যে বলতে, এখন আমি যদি ভি দিই এইখানে, পি দিই এইখানে, তখন এই গ্রাফটা এখানে কিরকম হবে? ওই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল। তার মানে এখানে তোমার বলছে যে আয়তনটা যে অক্ষে আছে, এইটা গ্রাফটা ওই অক্ষের সমান্তরাল হবে না, কারণ এখানে প্রথম চিত্রে আয়তন এক্স অক্ষের সমান্তরাল, দ্বিতীয় ক্ষেত্রে আয়তন ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে এখানে সূচক চিত্র হচ্ছে আয়তন অক্ষের সমান্তরাল, মানে আয়তন যে অক্ষে থাকবে ওই অক্ষের সমান্তরাল। তো এটা তো বোঝাই যাচ্ছে, তোমার যেহেতু চাপ স্থির, আয়তন এবং তোমার তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, তাহলে এটা পরিবেশ রসায়নে আমরা যে পড়ছি, এটা চার্লসের সূত্রের মধ্যে পড়ে না। চাল। হুম। এটা হচ্ছে চার্লসের সূত্রে চাপ স্থির। সো এইগুলা এমসিকিউ এর জন্য অবশ্যই ভালোভাবে মাথায় রাখতে হবে। এবং এইখানে আরো কিছু, সবকিছু তোমার হয়তো মুখস্থ থাকবে না, এইখানে কিছু কি পয়েন্ট ভালোভাবে মাথায় রাখবে। যেহেতু চাপ স্থির এবং তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, এবং তাপমাত্রার সাথে তোমার অবশ্যই অভ্যন্তরীণ শক্তির যে রিলেশনটা, ওইটা মনে রাখতে হবে যে তাপমাত্রা, আমাদের অভ্যন্তরীণ শক্তি এটা তাপমাত্রার উপর নির্ভরশীল। যদি তাপমাত্রা এখানে পরিবর্তন হচ্ছে, তাহলে অবশ্যই অভ্যন্তরীণ শক্তিরও পরিবর্তন হবে। এবং তোমার এই পয়েন্টটাও কিন্তু একদম মুখস্থ রাখার মতো না যে এটা আয়তনকে সমান্তরাল হবে। তুমি যদি পরিবেশ রসায়নের গ্রাফগুলো যদি ভালোভাবে বুঝো, যদি মাথায় থাকে, তাহলে তুমি পিভিএ কে তুমি এটা বের করতে পারবে। এবং এটা যে আসলেই চার্লসের সূত্র, তোমাকে এটা পরিবেশ রসায়ন থেকেই মনে রাখতে হবে। সো এইগুলা সবগুলাই আর কি ইন্টার রিলেটেড, একটার সাথে আরেকটা। সো সবকিছুই তুমি এখানে মুখস্থ রেখে কিন্তু পারবে না। সো এগুলো অনেক কিছুই তোমাকে আহ অন্যান্য চ্যাপ্টারে যা এই পড়ছো বা অন্য থিওরির সাথে এগুলো রিলেট করে এগুলা মাথায় রাখতে হবে। ওকে। আস এরপরে আছে সম আয়তন প্রক্রিয়া। এটা হচ্ছে 2 নম্বর। সম আয়তন বা এটা হচ্ছে আইসোকরিক। ওকে দেখো, তাহলে সমায়তন এই প্রক্রিয়া এখানে এই কি হবে? আয়তন স্থির। হ্যাঁ, যে তাপগতীয় প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তনের সাথে এখানে কে পরিবর্তিত হবে? চাপের পরিবর্তন হয়। কিন্তু আয়তন স্থির, তাকে সম আয়তন প্রক্রিয়া বলা হয়। ওকে। এখন আমি যদি এখানে গ্রাফ আঁকি, পি
ভার্সেস ভি এর, অথবা ভি ভার্সেস পি। এটার জন্য হবে এক্স অক্ষের সমান্তরাল, এটার জন্য ওয়াই অক্ষের সমান্তরাল। এগুলা তো জানোই। সো আচ্ছা, সরি, এখানে তো গ্রাফে ভুল হয়েছে। এখন এইখানে এইখানে ফার্স্ট গ্রাফটাতে খেয়াল করো, এইখানে হচ্ছে আয়তন স্থির, তো আয়তন যদি চেঞ্জ না হয় তো এই গ্রাফটা কোন অক্ষের সমান্তরাল হবে? ওয়াই অক্ষে। হ্যাঁ, তো এটা হবে ওয়াই অক্ষের। আর এইখানে যদি আয়তন চেঞ্জ না হয় এইটা হবে এক্স। ওকে। তো আমরা তো এটা অলরেডি পড়লাম যে তাপমাত্রার সাথে চাপ চেঞ্জ হবে, আয়তন স্থির থাকবে, এবং এই প্রক্রিয়া তাপের গ্রহণ এবং বর্জন এ- এখানে ঘটবে, এবং সেম আগের মতো, যেহেতু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ ঘটবে। এখন এই এই প্রক্রিয়ায় কোনো কাজ সম্পাদিত হয় না। এটা একটু মনে রাখো, এটা কেন হয় আমরা শিখবো একটু পরে সূত্রের মাধ্যমে। এখন হচ্ছে যে তোমার এই প্রক্রিয়ায় এই চিত্রটা চাপ অক্ষে সমান্তরাল হয় না, কারণ খেয়াল করো চাপটা আপাতত পি তোমার যে অক্ষে আছে ওই অক্ষে সমান্তরাল হচ্ছে। আর এটা আছে চাপীয় ওই সূত্র। এখন এটা আছে তোমার চাপীয় সূত্র বলতে আমরা পরিবেশ রসায়নে পড়ছিলাম, এটাকে বলা হয় লুসাকের চাপীয় সূত্র। আর এই পয়েন্টটা একটু মনে রাখো যে কাজ সম্পাদিত হয় না, একটা সূত্র আছে, আমরা এটা সূত্র যখন পড়বো তখন এটা এই বুঝতে পারবা। আচ্ছা, এরপরে এই যেটা আছে এটা আছে সমষ্ণ প্রক্রিয়া। বা হচ্ছে আইসোথার্মাল প্রসেস। এখন এইটা একটু মনে রাখবো, এখন এই যে তোমাকে বয়লের সূত্রের গ্রাফ, বয়লের সূত্রে তো তাপমাত্রা স্থির না। তো সমষ্ণ প্রক্রিয়া মানে হচ্ছে সেম উষ্ণতা বা সেম টেম্পারেচার। তো এইটাকে তোমার বিভিন্ন দেখবে যে এমসিকিউ তে বয়লের সূত্রের যে গ্রাফ দিয়ে দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে যে এটা কোন ধরনের গ্রাফ। এখন অনেক প্রশ্নে বা অনেক অপশনে দেখবা যে বাংলা লেখা আছে সমষ্ণ, অথবা বয়লের সূত্র লেখা থাকতে পারে, অথবা যেটা ইংলিশ টার্ম আর কি আইসোথার্ম গ্রাফ, এটাও কিন্তু লেখা থাকে মাঝে মাঝে। সো এটা একটু জেনে রাখবা। আর বাকিগুলা মানে আইসোবেরিক বা আমরা যে আইসো করিক পড়লাম ওগুলো অতটা ইম্পর্টেন্ট না, বাট এইটা ইম্পর্টেন্ট, এইটার যেটা ইংলিশ টার্ম এটা একটু এই জেনে রাখবা। আচ্ছা, এখন এইখানে কি হবে? যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের চাপ এবং আয়তনের পরিবর্তন হয়,
কিন্তু তাপমাত্রা স্থির থাকে, তাকে তোমার বলা হয় সমষ্ণ প্রক্রিয়া। সো এটা তো বোঝাই যাচ্ছে যে এটা এই যে কোন সূত্র ফলো করবে এটা, তোমার গ্যাসীয় সূত্রগুলোর মধ্যে। হুম, এটা এটা কোন হচ্ছে সূত্র ফলো করবে? বয়েলের হ্যাঁ, এটা বয়েলের বয়লের সূত্র। সূত্র। তাহলে গ্রাফটা হবে এরকম, বয়লের সূত্রের গ্রাফ তো আমরা অলরেডি জানি। ওকে। সো এবং বয়লের সূত্রে যেটা গাণিতিক রূপ এটাও আমরা তো জানি এটা। ওকে। তো এখন এইখানে যে তোমার যে এটা যে সূত্র ডি কিউ প্লাস ডি ডাব্লিউ, এখন এই যে এইখানে যে তিনটে রাশি বা তিনটে প্যারামিটার আছে, এখানে এই কোনটা জিরো হবে বলো তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে? বলো। ডি কিউ ডি ইউ ডি ডাব্লিউর মধ্যে কোনটা জিরো হবে এখানে? ডিকিউ। না, ডি কিউ কেন জিরো হবে? এখানে তোমার টেম্পারেচার স্থির, এখানে টেম্পারেচারের উপর এই কে নির্ভরশীল? হুম, এই তাপমাত্রার উপর কে নির্ভরশীল? এটা তো বললাম একটু আগে। অভ্যন্তরীণ শক্তি। হ্যাঁ, এখানে তাপমাত্রার উপর নির্ভরশীল হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। সো তাহলে তোমার এইখানে তোমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ভরশীল হচ্ছে তাপমাত্রার উপর। তো যদি তাপমাত্রা চেঞ্জ না হয় তাহলে অভ্যন্তরীণ শক্তির কোনো কি চেঞ্জ হবে? না। তো অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ না হয় তার মানে পূর্বের অভ্যন্তরীণ শক্তি এবং শেষের অভ্যন্তরীণ শক্তি সেম। তাহলে ডি ইউ বলতে হুম। তো বোঝো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তাহলে এটা কি হবে এখানে? জিরো। এটা হবে জিরো। এটা আশা করি এটা বুঝছো। এখন তোমার ডি ইউ যদি জিরো হয় তার মানে ডি কিউ সমান কি হবে? ডি ডাব্লিউ হবে না? হ্যাঁ। এটা মানে কি? এটার মানে হচ্ছে তোমার সমষ্ণ প্রক্রিয়ায় সরবরাহকৃত সমস্ত তাপ কাজে রূপান্তরিত হয়, বুঝছো? বাকি প্রক্রিয়াগুলো এই ক্ষেত্রে কিন্তু হ্যাঁ। এটা হয় না। বাকি প্রক্রিয়াগুলোতে হচ্ছে যে তুমি যে পরিমাণে তাপ শক্তি দিবা তার তার কিছুটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয় এবং বাকি অংশটা এই কাজে রূপান্তরিত হয়। বাট এইখানে যেহেতু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য, সো এইখানে তোমার পুরো সরবরাহকৃত তাপটা এটা কাজে রূপান্তরিত হবে। এগুলা মাথায় রাখবা কিন্তু এমসিকিউ এর জন্য এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এইখান থেকেই এমসিকিউ প্রশ্ন আসবে। তাহলে এখানে সরবরাহকৃত সমস্ত তাপ কাজে রূপান্তরিত হবে, এইটা খুবই ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা দাঁড়াও, এখন এইগুলো হচ্ছে বোঝার জিনিস। আর এইখানে যেগুলো বৈশিষ্ট্য আছে এগুলা খুবই ভালোভাবে রিভিশন দিয়ে এই যে কালকে ক্লাসে আসবে, কারণ এগুলা কালকে লাগবে এগুলো অনেক। তো এগুলা খুবই ভালোভাবে রিভিশন দিবা।
যাতে এইখান থেকে প্রশ্ন করলে কোনো সমস্যা না হয়। এবং এইখানে যে এই চারটা প্রসেস আছে, এই চারটা প্রসেসই হচ্ছে এই চ্যাপ্টারের মেইন জিনিস। ওকে, এখন এইখানে খেয়াল করো, ফার্স্ট পয়েন্টটা তো সবার ক্ষেত্রে সেম। এইখানেও তাপের গ্রহণ অথবা বর্জন হয়, এবং এই যে 3 নম্বর পয়েন্টটা খেয়াল করো, এইখানে অভ্যন্তরীণ শক্তির কোনো ধরনের পরিবর্তন হয় না। এখন যদি এই রিজন যদি জানতে চায়, এই রিজন হচ্ছে যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন তাপমাত্রার উপর নির্ভরশীল, যেহেতু এখানে তাপমাত্রা অপরিবর্তনশীল, তাহলে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ডিইউ এর মান 0। এবং এই প্রক্রিয়া কাজ সম্পাদিত হয়, এবং এই পয়েন্টটা সৃজনশীলের জন্য। এইটা মাস্ট, এটা এই যে মাথায় রাখবা যে এটি একটি ধীর ধীর প্রক্রিয়া। এখন আমরা যখন সৃজনশীল বা বিভিন্ন প্রশ্ন সলভ করব, তখন এখানে বলা থাকবে যে ধীরে ধীরে তাপ প্রয়োগ করা হচ্ছে। তো তোমার এটা পরে এটা বোঝা লাগবে যে যখন ধীরে ধীরে তাপ প্রয়োগ করা হবে, তখন এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। এখন কেন ধীরে ধীরে তাপ প্রয়োগ করা হয়? ধীরে ধীরে তাপ প্রয়োগ করা হয় কারণ তুমি একটা ধরো, একটা ছোট পরিমাণ তাপ তুমি প্রয়োগ করলা, ওইটা তোমার কাজে পরিণত হইলো। আবার আরো 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 কিছু পরিমাণ তাপ প্রয়োগ করলাম, মানে অল্প অল্প করে, এবং ওইটাও তোমার এই, কাজে পরিণত হলো। আবার কিছু পরিমাণে তাপ প্রয়োগ করলা, ওইটাও কাজে পরিণত হলো। এখন তুমি যদি একবারে অনেক বেশি পরিমাণে তাপ প্রয়োগ করো, তাহলে কিন্তু সিস্টেমের নিজের টেম্পারেচার বৃদ্ধি পাবে। এটা বুঝছো? মানে যাতে হুম। সিস্টেমের নিজের হ্যাঁ। টেম্পারেচার বৃদ্ধি না পায়, ওই জন্য অল্প অল্প করে তাপ দেওয়া হয়, এবং সেই তাপের মাধ্যমে কাজ করিয়ে নেওয়া হয়। এইভাবে তোমার হচ্ছে যে তখন সিস্টেমের যে টেম্পারেচার ওইটাকে স্থির রাখা হয়, মানে সমষ্ণ প্রক্রিয়ায়। এখন তুমি যদি একবারে সব তাপ প্রয়োগ করো, তাহলে সিস্টেমে কিন্তু টেম্পারেচার বৃদ্ধি পাবে, তখন কিন্তু সেটা সমষ্ণ প্রক্রিয়া থাকবে না। এটা বুঝছো? হ্যাঁ, ওকে। এবং এই প্রক্রিয়া পাত্রটি অবশ্যই সুপরিবাহী হইতে হবে। আর এইগুলা লাগবে না, এটা বয়লের সূত্র মেনে চলে, অর্থাৎ পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক। এবং এই প্রক্রিয়া যে গ্রাফটা আছে, এই ব্যাপার, এই প্রক্রিয়ায় যে যে গ্রাফটা আছে, এটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত, মানে এই যে এই চিত্রটা হচ্ছে